সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতন হয়েছে মাত্র ৯টি মাস পার হয়েছে। এর মধ্যেই এই পতনের যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে বললে যিনি মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা পেয়েছেন, তিনি এই ৯.৫ মাসের মধ্যেই মার খেয়ে ফেলেছেন। বোতল ছুঁড়ে মারাটাকে কোনোভাবেই আমি মারের চেয়ে কম দেখি না, কারণ আঘাত এভাবেই দেওয়া শুরু হয়। এর আগে আমরা শুনেছি তার বাবাকে, তিনি যে জেলায় জন্ম লক্ষ্মীপুরে, সেখানে তার বাবাকে মারধর করা হয়েছে। এবার তাকে মারধর করা হয়েছে। গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে ঘিরে যে একটা আন্দোলন হইল শাহবাগে, সেখানে এই এনসিপির নেতারা, তারপরে ইনকিলাব মঞ্চ, জামাত শিবির, তারপরে হেফাজতের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যখন সবাই ঘরে ফিরছে, এরপরেই মাহফুজ আলম ফেসবুকে ২-৩টে স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে একটা দুইটা তিনি সরিয়ে ফেলেছেন, একটা সম্ভবত সরিয়ে ফেলেছেন, বাকিগুলো রেখেছেন। ওইখানে তিনি স্পষ্টত জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন এবং ৭১-এ জামাতের যে ভূমিকা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং এটার মীমাংসা করতে বললেন। এটা বলাতেই পুরা জামাতের, একেবারে জামাত শিবির ওই অংশটা পুরোটাই মাহফুজ আলমের বিরুদ্ধে চলে গেছে। তার নামে গরুর নাম দিয়ে সেটাকে জবাই করে জিয়া পর্যন্ত করা হয়েছে। এরপরই মাহফুজ আলম লিখলেন তিনি খরচের খাতায় চলে গেছেন। তার ২-১ দিন পরেই আমরা দেখলাম তার উপর বোতল দিয়ে হামলা হইল। শেখ হাসিনার পতনের আন্দোলন যারা কাঁধে কাঁধ মিলিয়ে, যেসব ছাত্র সংগঠন বলেন, যেসব দলীয় সংগঠন বলেন, রাজনৈতিক দল বলেন, বড় ছোট সবাই মিলে, আওয়ামী লীগ ছাড়া এবং ১৪ দলের কয়েকটি দল ছাড়া, যখন সবাই মিলে এই আন্দোলনটিকে সফলভাবে ফসল তুলে ঘরে ফিরেছেন, শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন, তাদের মধ্যে ৯ মাসেই বিভেদ তৈরি হইল। ৯ মাসের মধ্যেই তারা খরচযোগ্য হয়ে উঠল, ৯ মাসের মধ্যেই তারা হত্যাযোগ্য হয়ে উঠল, ৯ মাসের মধ্যেই একে অপরের বিরুদ্ধে লেগে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই ঘটনাগুলোর প্রবাহের মধ্যে আরেকটা ঘটনা রয়েছে। সাভারে এনসিপির নেতাদের উপর হামলা করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। অর্থাৎ ৯.৫ মাস যেতে না যেতেই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক হিসাবে যারা আখ্যা পেয়েছেন, এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসাবে যারা আখ্যা পেয়েছেন, তারা এখন ৯ মাসের মধ্যেই খরচের খাতায় চলে গেছেন। এটা কেন? এই যে রাজনৈতিকভাবে এই পতনটা হচ্ছে একটা রাজনৈতিক দলের, যারা মাত্র কিছুদিন আগে এত বড় একটা সফল আন্দোলন করেছেন, তাদের কেন এই পরিণতি, একেবারে বাজে পরিণতি তৈরি হচ্ছে? এটা নিয়ে কি কেউ ভেবেছেন? এনসিপির নেতারা এখন ডাক দিলে ২-৩ হাজারের বেশি মানুষ আসে না কেন, এটা নিয়ে কি তারা ভেবেছে? এগুলোই তাদেরকে ধীরে ধীরে রাজনৈতিক অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। মাহফুজ আলমের উপর যে বোতল ছোড়া হয়েছিল, তিনি একটা অডিও ফাঁস হয়েছে, সেখানে তাকে বলতে শোনা গেছে যে শিবিরের লোকেরা সেখানে ছিল, তারাই তার উপর পরিকল্পিতভাবে এই হামলাটা চালাইছে। আমি তর্কের খাতিরে তার দাবিটাই সত্য ধরে নিলাম, শিবির তার উপর হামলা চালাইল। গত কিছুদিন আগেও শেখ হাসিনার পতনের আন্দোলনের সময়, এরপরেও শিবির এবং এনসিপি, মাহফুজ আলম, অভ্যুত্থানকারী শিবির, সবার মধ্যে গলায় গলায় ভাব ছিল। এখন কেন তাদের মধ্যে নেই? ছাত্র দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই এনসিপির নেতারা, তখন তো এনসিপি হয়নি, এই অভ্যুত্থানের নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরেছে। এখন কেন ছাত্র দল তাদের সঙ্গে নেই? পাশাপাশি আরো অন্যান্য রাজনৈতিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল তাদের পাশে এখন দাঁড়াচ্ছে না কেন? এটাই এই রাজনৈতিক পতনটাই এনসিপিকে খুব দ্রুতই ফাইন্ড আউট করতে হবে। কেন তাদের নেতারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছেন এবং এই মার যে একে একে অন্যান্য যারা আরো পপুলার যারা রয়েছেন তাদের দিকে যে ধেয়ে আসবে না, এটা কি কেউ বলতে পারেন? মারের একটা ওয়ে আছে। আপনি যখন একবার মার দিয়ে সাহস পেয়ে যান, যখন বোতল মাইরা সাহস পেয়ে যান, তখন আপনি পাথরও মারতে পারবেন, এরপরে কিছুদিন পরে গুলিও মারতে পারেন। আমি বলছি না যে এটাই হবে, তবে মারের ওয়েটাই এরকম। শেখ হাসিনার কথাই ধরেন, প্রথমে যখন গুমটা বাংলাদেশে হইল, 2টা গুমের পরই যদি শেখ হাসিনা তীব্র প্রতিরোধের মুখে পড়তো কিংবা তীব্র আন্দোলনের মুখে পড়তো, এরপরে কি 500-600 মানুষকে সে গুম করতে পারতো? কখনোই না। ওই 2টাতেই তাকে থামতে হইতো। প্রতিবাদ হয়নি কিংবা ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই নেগোসিয়েশনের জায়গায় যায়নি বিধায় পরবর্তীতে সে সাহসটা আরো পেয়েছে। এখন বোতল মারাতে যদি আপনি তাদেরকে স্টপ না করতে পারেন, বুঝে নিতে হবে আপনি খরচের খাতায় চলে গেছেন এবং আপনি ভবিষ্যতে আরো মার খেতে পারেন।
এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আমি সেটা নিয়েই সন্দিহান। আমি একটু সাভারের বিষয়টা একটু পড়ি। সাভারের আশুলিয়া, যেহেতু ঢাকার ঘটনা, মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনাটা আপনারা সবাই জানেন। সাভারের আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই সময় অন্তত 8 জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এটা একটু, এই ঘটনাটা মাহফুজের ওই ঘটনার একটু আড়ালে পড়ে গেছে, কিন্তু এনসিপির নেতারা মার খাওয়াটা এখন কেন জানি রাজনীতিতে একটা সিগনিফিকেন্স বিষয় হয়ে উঠেছে। এত পপুলার নেতারা কেন হঠাৎ করে এসে মানুষের রোষানলে পড়ছেন, কেন তাদের রাজনৈতিক প্রতিপক্ষ এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যার বিরুদ্ধে আন্দোলন করেছে সেই আওয়ামী লীগ তো তাদের এমনিতেই প্রতিপক্ষ। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, আরো যেসব অন্যান্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, সেগুলো তাদের এখন ধীরে ধীরে প্রতিপক্ষ হয়ে উঠছে। আহতরা হলেন এনসিপির অঙ্গ সংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারের যুগ্ম সদস্য সচিব তাহিদুল ইসলাম সানভি, উপজেলা সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও 4 জন। এই বিষয়ে এনসিপির শ্রমিক ঐক্যের সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই, সেখানে অবৈধ সীসা কারখানা, সীসা পোড়ানো হচ্ছে দেখতে পেয়ে তাৎক্ষণিক আশুলিয়া থানার ওসিকে জানাই। তিনি ঘটনাস্থলে ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইল বাড়ি এলাকায় এলে একটি গাড়ি ও মোটরসাইকেলে করে 20-25 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এই সময় আমাদের 8 জন নেতাকর্মী আহত হন। সাভারে এই যে শ্রমিক উইংয়ের, যে এনসিপির শ্রমিক উইংয়ের যে নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, তাদেরকে আমি শিওর যে ওখানে সবাই চেনে। তারা এই শেখ হাসিনার পতনের পর এত পরিমাণ প্রচারণা চালিয়েছে, তাদেরকে অচেনা থাকার কথা না। তাদেরকে চীনে জেনে শুনেই মেরেছে। তারা যে প্রতিপক্ষের কথা বলছে 20-25 জন, তারা। মাহফুজ আলম যদি বলেও থাকেন যে শিবির মেরেছে, যেই মারুক, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখন তাদের ক্যাম্পাসের জন্য, তাদের আবাসনের জন্য, তাদের বাজেটের জন্য, তাদের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য যারা আন্দোলন করছেন, এই তারাই কিছুদিন আগে শেখ হাসিনার পতনের আন্দোলন করেছিলেন। অর্থাৎ মাহফুজ আলম এবং জগন্নাথের এই শিক্ষার্থীরা একে অপরের সহযোগী ছিলেন, সহকর্মী ছিলেন আন্দোলনে। যেই শিক্ষার্থী তাকে বোতল ছুঁড়ে মেরেছে, আমি যেটা জানতে পারলাম বিভিন্ন সোর্সের মাধ্যমে, সে নাকি মাতুয়াইল এলাকায় সরকার পতনের, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন করেছিল। সেখানে তার মোবাইলও নাকি কেড়ে নেওয়া হয়েছিল। এইসব অনেকেই গুজব টুজব ছড়াইতে পারেন, তবুও বলা হচ্ছে যে তিনি এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ছিল। যার সক্রিয় অংশগ্রহণ ছিল, সেই তার মাস্টার মাইন্ডকে, যার মাথা থেকে এই আন্দোলনের আইডিয়া বের গিয়েছিল, যার মাথা থেকে এই আন্দোলন পরিচালিত হয়েছিল, সেই মাস্টার মাইন্ডকেই তিনি বোতল মেরে দিলেন। যত অনিচ্ছাকৃত বলা হোক, যত যেভাবেই বলা হোক যে আমি এমনি আকাশের দিকে মারছি, ওইটা গিয়া মাহফুজের মাথায় পড়ছে, যেভাবেই বলা হোক, আপনি তার উপর হামলা করেছেন। এই হামলাটার আলাদা একটা সিগনিফিকেন্স রয়েছে। এই এনসিপির নেতারা, এই অভ্যুত্থানকারীরা ধীরে ধীরে খরচের জায়গায় চলে যাচ্ছে শুধুমাত্র তাদের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে। আপনি শুধু মাহফুজের বোতল মার খাওয়া বিষয়টা না, আরো অন্যান্য জায়গায় যেগুলো আপনি দেখবেন, আমি এতক্ষণ যেটা বললাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে, তাদের সহকর্মীদের সঙ্গে তাদের অনৈক্য তৈরি হয়েছে, তারা ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে। মাহফুজ আলম শিবিরের বিরুদ্ধে কথা বলে সে একেবারেই একা হয়ে পড়েছে। এই বিষয়গুলো তাদেরকে দীর্ঘ সময় ভোগাবে, এবং এটা যদি না হয়, এবং নতুন করে যদি তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, নতুন করে যদি তারা নেতাকর্মী তৈরি করতে না পারে, তাদের সমর্থন আদায় করে নিতে না পারে, তাদের গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারে, তাহলে এরা ধীরে ধীরে এভাবেই খরচের জায়গায় চলে যাবে এবং তাদের পতন খুব বাজেভাবে হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাদেরকে, যেহেতু কিংস পার্টি বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের জন্য লোক আমদানি করে সমর্থন আদায় করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, না হলে তাদের পতন অনিবার্য। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।